দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আজকের এই আলোচনা অনুষ্ঠানে আমরা সাথে পেয়েছি বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি, সাথে আছেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানিমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান, এবং সাথে আছেন ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর প্রেসিডেন্ট জাভেদ আক্তার। শুরুতে যেতে চাই, যেহেতু প্রতিষ্ঠাবার্ষিকীর বিডার এবং বিডার হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট আমাদের সাথে আছেন, তার সাথে আমরা কথা বলতে চাই। প্রথমে বিডা সম্পর্কে তার কাছ থেকে আমরা কিছু জেনে নিতে চাই। এই যে নবম প্রতিষ্ঠাবার্ষিকী, একে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ, আমরা যেটা বলি, বিনিয়োগের জন্য একটা অপার সম্ভাবনাময় দেশ। আমাদের ব্লু ইকোনমি আছে, আমাদের প্রচুর সম্ভাবনায় ক্ষেত্র আছে, পর্যটন শিল্প আছে। সব কিছুর আলোকে বিনিয়োগ আকর্ষণে কি কি বড় সাফল্য এসেছে আমাদের ক্ষেত্রে? যদি বিডার সূচনা লগ্ন থেকে আমাদের উদ্দেশ্যটা আপনারা একবার দেখেন, মোটা দাগে তিনটি মেইন অবজেক্টিভ বা উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে আপনি যেটা বললেন, বিনিয়োগ আকর্ষণ করা বা বিনিয়োগ বৃদ্ধি করা। আমি বলবো বোধ দেশি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা এবং আকর্ষণ করা। একটি হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি করার জন্য সরকার বা আমাদের পাবলিক সেক্টরের সাথে প্রাইভেট সেক্টরের একটি সেতু বা একটি কানেকশন তৈরি করা, ব্রিজ তৈরি করা। এবং 3 নম্বরটা হচ্ছে বিনিয়োগকারীদের বিভিন্ন সেবা দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে আমাদের এখানে বিনিয়োগ যাত্রাটাকে সুযোগ করে বা ইজি করে দেওয়া। আমার কাছে মনে হয় বিনিয়োগকারীদের সেবা দেওয়াটাতে বিরা অনেক বড় একটি রোল প্লে করেছে গত 8 থেকে 9 বছরে। আপনি অনেক সেবা এখন আমাদের বা অনেক সার্ভিস আমাদের এখন আসলে অনলাইনে গিয়েছে, অনেক দ্রুততার সাথে করা হয়। অনেক কিছু বিডাতে আসলে খুব সহজেই করা হয়ে যায়। এই জন্য বিনিয়োগকারীদের কাছে বিডা এই সেবাগুলো দেওয়ার মাধ্যমে অনেক আস্থাভাজন একটি জায়গা অর্জন করতে পেরেছে বলে আমার মনে হয়। আর দ্বিতীয়টি যেটা বললাম সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরের সাথে আমাদের একটি সেতু বা একটি ব্রিজ তৈরি করা। সেক্ষেত্রে আমি বলবো নানান সময় আমরা চেষ্টা করি আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের ব্যবসায়ী, আমাদের বিনিয়োগকারী সবাই কি প্রবলেম ফেস করছে, কি সমস্যা ফেস করছে, পলিসি থেকে কি চেঞ্জেস লাগবে, সেগুলো সব ওনাদের কাছ থেকে জেনে আমরা চেষ্টা করি সরকারের দায়িত্বভাজন মানুষজন বা যারা পলিসি মেকার আছে তাদের সাথে কথা বলে ওগুলোকে চেঞ্জ করতে বা আপডেট করতে। তো ওই কাজটা আমি বলবো যে বিডা আস্তে আস্তে আরও যত ম্যাচিওর হচ্ছে তত আরও রাখার চেষ্টা করছে। বিনিয়োগ আকর্ষণ বা বৃদ্ধিতে বিডা ওভারঅল রোল প্লে করেছে। কিন্তু আপনি যেটা বললেন, আমরা সবসময় জানি যে আমাদের যে সম্ভাবনা বা আমাদের যে পোটেনশিয়াল, সে অনুযায়ী প্রবাবলি আমরা এখন পর্যন্ত আমাদের ফুল পোটেনশিয়ালটাকে রিয়েলাইজ করতে পারিনি। আমাদের কম্পারেটিভ কান্ট্রি বা আমাদের আশেপাশে দেশগুলো তুলনায় আমাদের বিনিয়োগ এখন অনেক কম, এবং এটা দেশি বিদেশি দুটি বিনিয়োগে। আমরা সবসময় বিদেশি বিনিয়োগটাতেই ফোকাস করি, বাট দুটি বিনিয়োগে আমাদের যা সম্ভাবনা সেই তুলনায় আমরা যেতে পারিনি নানা কারণে। আমাদের কিছু আমলাতান্ত্রিক জটিলতা আছে, আমাদের নিজেদের কিছু সিস্টেমের প্রবলেম আছে, সব কিছু মিলিয়ে। তো আমাদের চেষ্টা থাকবে কিভাবে আগামী বছরগুলোতে এই জায়গাটিতে আসলে আমরা আরও বৃদ্ধি করতে পারি বাংলাদেশে বিনিয়োগের ফ্লো বা বিনিয়োগ আসাটা। এবং আমার মনে হয় যে বাকি দুটা কাজ আগেও বিরা যেভাবে করছে তা আরও কন্টিনিউ করবে সামনে এবং আরও বড় পরিসরে করতে পারবে। নিশ্চয়ই। আপনারা এতক্ষণ যে পর্যবেক্ষণটা এবং সামারিটা তুলে ধরলেন, সেখান থেকে একটা শব্দ আমি কোট করতে চাই, রিয়েলাইজ করা। আসলে আমরা এত একটা অপার সম্ভাবনার দেশ, এত একটা অপার, মানে প্রত্যেকটা ক্ষেত্রে পরতে আমাদের অর্থনৈতিক সম্ভাবনা ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই জায়গাটাকে যদি আমরা রিয়েলাইজ করতে পারি, সেই জায়গায় যদি আমরা আমলাতান্ত্রিক জটিলতা যে কথাটা বলেছেন সেটা যদি একটু সমন্বয় করা যায়, দিন শেষে দেশটা তো সবার, সেক্ষেত্রে হয়তো আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা আপনার কাছে আবারও ফিরবো। ডক্টর সেলিম রায়হান, আপনার যে গবেষণা এবং অভিজ্ঞতার আলোকে যদি বলতে যাই, আমাদের দেশে বিনিয়োগের যে সম্ভাবনার যে খাতগুলো আছে সেগুলো কতটা সুযোগ তৈরি করতে পারে? বিনিয়োগটা শুধুমাত্র কিন্তু বিডার উপর নির্ভর করবে না, এবং এটা একটা ইকোসিস্টেম পুরো, মানে যেটা সৃষ্টি করতে হবে একটা অর্থনীতির, হয়তো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারে। একটা প্ল্যাটফর্ম, সেটা বিডা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। তার অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু পাশাপাশি সামগ্রিকভাবে যে কথাটা নাহিয়ান সুন্দর করে বলেছে যে আমলাতান্ত্রিক জটিলতার জায়গাটা, আমি আরও দু একটা বিষয় যোগ করি যে আমাদের নীতি নির্ধারণে যে আনপ্রেডিক্টেবিলিটি এবং রেগুলেটরি যে এনভায়রনমেন্টটা, এগুলো একেবারেই কিন্তু বিনিয়োগ বিরোধী। মানে আমরা দীর্ঘ সময় জুড়ে আমরা যেটা দেখে এসেছি। তো সামগ্রিকভাবে যেটা হয়েছে যে আমরা গত সরকারের সময় এটা ভীষণ রকম আমরা সমস্যা দেখেছি বিনিয়োগের ক্ষেত্রে। এই সরকার নানা রকম উদ্যোগ নিচ্ছে এবং সেটা আমি মনে করি শেষ করলো। হ্যাঁ, সেটাই। সুতরাং আমি মনে করি যে এই উদ্যোগগুলো, আপনি যেটা রিয়েলাইজেশনের যে কথাটা বলেছেন সেই জায়গাটা আমি বলি, আমি আশা করব যে এগুলো একটা সঠিকভাবে সঠিক পথেটা আগাবে। আপনি যে খাতগুলো কথা বলছেন, আমাদের কিন্তু অনেক খাত আছে, অনেক সম্ভাবনাময়। এবং আমাদের, যদিও আপনি জানেন যে রপ্তানি খাতে আমাদের একটা একক পণ্য নির্ভরতা আছে গার্মেন্টসের,
কিন্তু এর বাইরেও কিন্তু আমাদের যদি কৃষিভিত্তিক যে শিল্প প্রক্রিয়াজাত এটার একটা অপরিসীম একটা সম্ভাবনা আছে। লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস বাংলাদেশে তার লিমিটেড ক্যাপাসিটি নিয়েও হলো প্রায় 100-র উপরে, আমি শুনছি প্রায় 150 মতো দেশে এসে রপ্তানি করে। তার একটা বড় সম্ভাবনা আছে এটা আরও প্রসারিত করার। এমনকি আমরা যদি সার্ভিস সেক্টরও জানি যে আইটি সেক্টরে আইটি এনেবল সার্ভিসেস, অ্যাপ বেস, এটা এখন নতুন এআই বেসড টেকনোলজি যেগুলো সামনে আসছে সেগুলোকে নিয়েও বড় ধরনের সম্ভাবনা আছে। ট্যুরিজম নিয়েও একটা আমাদের অপার সম্ভাবনা আছে। সুতরাং আমাদের সম্ভাবনার কিন্তু আসলে শেষ নেই, কোনো কমতি নেই। বিষয়টা হচ্ছে যে এই যে একটা রিয়েলাইজেশন যেটা শুরু হয়েছে, যেটা আমি মনে করি খুব প্রশংসনীয়, যে উদ্যোগটা যেটা হয়তো নতুন একটা গতিশীল একটা উদ্যোগের চেষ্টা আছে, বিডার থেকেও কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে যদি ওয়ান স্টপ সার্ভিসের বিষয়টা বলি, একটা স্ট্রিমলাইন করার চেষ্টা হচ্ছে, যদিও এখনও আমি মনে করি আরও অনেক দূর যাওয়া দরকার। আমাদের কিন্তু বাংলাদেশে এখনও ওয়ান স্টপ সার্ভিস নামে বেশ কয়েক ধরনের আছে, মানে এককভাবে ওয়ান স্টপ সার্ভিস শুধু বিডার না, আরও কয়েকটা প্রতিষ্ঠানেরও আছে। এতগুলো ওয়ান স্টপ সার্ভিসের প্রয়োজন নেই, এটা একটা জায়গায় স্ট্রিমলাইন হওয়া দরকার। আমাদের কর খাতের বড় ধরনের সংস্কার দরকার, আমাদের ব্যাংকিং সেক্টরে যে দুর্দশা আমাদের জানি, কিন্তু কিছু কিছু উদ্যোগ যেগুলো নেওয়া হচ্ছে আমি মনে করি প্রশংসনীয়, বিশেষ করে ব্যাংকিং খাতে সেটা প্রতিফলন কিন্তু শুরু হয়েছে, কিন্তু এটাকে সাস্টেইন করতে হবে এবং চেষ্টা করতে হবে। দেখুন, আমি যদি একদম পরিবারতন্ত্র থেকে বের হয়ে একটু এককতন্ত্রে আসার চেষ্টা করছি, একদম সুন্দর কথা বলছেন, একদম কেন্দ্রীভূত জায়গায় যদি আমি বলি, সেটা হচ্ছে যে আলটিমেটলি যেগুলো সমস্ত কিছু ডিসাইড করে সেটা হচ্ছে রাজনীতি। আমাদের একটা রাজনৈতিক পরিবেশটা যদি বিনিয়োগ সহায়ক না হয় সামগ্রিকভাবে, রাজনৈতিক নীতি, এমনকি শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার না, সামনে যে ক্ষমতায় আসবে যে রাজনৈতিক দলগুলো, তারাও কতটুকু এই বিষয়গুলো ভালো মতো অনুধাবন করছে। রাজনৈতিক স্থিতিশীলতা বিনিয়োগের সবচেয়ে বড় নিয়ামক এক্ষেত্রে, রাজনৈতিক স্থিতিশীলতা, এবং সেই স্থিতিশীলতা কিন্তু আপনার লোয়ার লেভেলও হতে পারে, আবার লেভেলও হতে পারে। সুতরাং দেখতে হবে স্থিতিশীলতা আসলেই আমার ওই স্ট্যাবিলিটিটা বিনিয়োগ এনশিওর করছে কিনা, ওই রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই ভিশনারি কিনা যে আমি ওরকম বিনিয়োগ আকৃষ্ট করতে চাই। ভিয়েতনামের সাথে আমরা অনেক উদাহরণ দেই, মানে কম্পেয়ার করি, এবং এটা খুবই রিলেভেন্ট একটাই। 80 দশকের মাঝামাঝি বাংলাদেশ ভিয়েতনাম কিন্তু একই জায়গায় ছিল। বাংলাদেশে পার ক্যাপিটা ইনকাম ভিয়েতনামের চেয়ে বেশি ছিল। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভিয়েতনাম বাংলাদেশের অবস্থান প্রায় একই অবস্থানে ছিল। তো এখন ভিয়েতনাম প্রায় বছরে 30 থেকে 35 বিলিয়ন ডলার তারা বিদেশি বিনিয়োগ আনে। আমরা এখনও খুব চেষ্টা করে 3 বিলিয়ন ডলারের বেশি আনতে পারিনি। তার মধ্যে একটা বড় অংশ রিইনভেস্টমেন্ট, গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট এখনও নেই। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে উদ্যোগগুলো বিডা নিচ্ছে, অন্যান্য যে যারা ব্যক্তিগত হলেও তারা উদ্যোগী তারা আছেন, এগুলো কিন্তু সমন্বয় করা যায়। পাশাপাশি যদি আমরা রাজনৈতিক ফ্রন্টে যদি এক ধরনের একটা স্থিতিশীলতা আনতে পারি, আমার কাছে মনে হয় একটা গুণগত পরিবর্তন আমরা আশা করতে পারি। নিশ্চয়ই অত্যন্ত দারুণভাবে আপনার পর্যবেক্ষণ তুলে দিয়েছেন। আমরা আবারও ফিরবো জাভেদ আক্তার, আপনার কাছে এবার যে বিষয়টা জানতে শুনলেন, দুজনের পর্যবেক্ষণটা শুনলেন, আপনার কাছে আপনার যে বিষয়টা জানতে চাই, দীর্ঘদিন ধরে বহুজাতিক কোম্পানির প্রধান হিসেবে আপনার কাজ করার অভিজ্ঞতা আছে এবং আপনি একটা চেম্বারের নেতৃত্ব দিচ্ছেন যেখানে মানে বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার যে বিষয়টি আছে, সবকিছু মিলিয়ে আমাদের দেশে বিনিয়োগের জন্য আসলে কি কি ইতিবাচক দিকগুলো আছে এখন পর্যন্ত? আসলে যে কোনো ব্যবসার জন্যই 3টা ফ্যাক্টর কাজ করে আপনি যদি একটা বিনিয়োগ আসার জন্য। একটা হচ্ছে কস্ট অফ এন্ট্রি, কারণ আমরা যখন এই দেশে উঠবো আমার কস্টটা কি, আর কস্টগুলো কিন্তু ফাইন্যান্সিয়ালও না, বিভিন্ন ধরনের ব্যুরোক্রেসি, যেটার কথা নাহিয়ান সাহেবও বললেন। তারপর হচ্ছে কস্ট অফ অপারেশন, প্রতিদিন আমি যখন কাজ করবো, যেটার কথা সেলিম ভাই বললেন যে আমাদের নীতির ধারাবাহিকতা, কারণ আমরা প্রায় আমাদের এগুলো চেঞ্জ হয়ে যায়, ওটা কস্ট অফ অপারেশন। তৃতীয়টা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। না, আমরা যদি দাঁড়িপাল্লা ব্যবহার করি, আমাদের কিন্তু কস্ট অফ এন্ট্রি এবং কস্ট অফ অপারেশন খুবই হাই, কিন্তু আরও বেশি অ্যাকচুয়ালি ভালো জিনিস হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট। যে এই দুটো অ্যাড্রেস করতে পেরেছে তার জন্য কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট হচ্ছে খুবই ভালো। সো বাংলাদেশের জন্য খুবই প্রতিকূল একটা পরিবেশে আমাদের কিন্তু ব্যবসা করতে হয়, এই নিঃসন্দেহ, কিন্তু তার মধ্যেও এই ব্যবসার, কারণ এই মার্কেটটা যথেষ্ট বড়। আপনি তাকিয়ে দেখেন এই মার্কেটটা, আপনি $500 ট্রিলিয়ন ইকোনমির কথা বলছেন, মানে পৃথিবীতে খুব বেশি $500 ট্রিলিয়ন অপশন নেই, তাই না? আপনি এখানে প্রায় 18-20 কোটি লোকজনের কথা বলছেন। সো এই মার্কেটে যে কনজাম্পশন অপরচুনিটি আছে সেটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি। তার উপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা ম্যানুফ্যাকচারিংয়ের একটা ব্যাপার আছে, যেই কারণে গার্মেন্টস এত বড় হয়েছে, এবং সেটার কথা সেমভাবে বললেন যে ল্যাটারালি আমরা কিন্তু অনেক জায়গায় ডাইভার্সিফাই করতে পারি। সো যে কোনো বিনিয়োগকারীর জন্য এটার একটা কিন্তু রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু খুবই ভালো হয়, কিন্তু কস্ট অফ এন্ট্রি এবং কস্ট অফ অপারেশন এটাকে ম্যানেজ করতে হবে। এটা যারা করতে পারে, সেটা করতে পারলে কিন্তু তারা কিন্তু বহু বছর ধরে আছে। এবং আপনারা দেখবেন এখানে অনেক কোম্পানি আছে, আপনি যদি দেখেন মেট লাইফ প্রায় 75 বছর ধরে আছে।
আপনি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ড, ANZ, গ্রিনলিজের কথা চিন্তা করেন, 120 বছর ধরে আছে। ইউনিলিভার আছে 62 বা 63 বছর ধরে। তো আপনি এরকম অনেক কোম্পানি আছে যারা ইয়াং ওয়ানের কথা বলতে পারেন। ইয়াং ওয়ান তো আপনার রেডিমেড গার্মেন্টসে একটা বড় অপারেটর আছে। আপনি একই আছে ক্যানাডিয়ান একটা ইনভেস্টমেন্ট আছে, গিল্ডন, একটা অনেকটা মেজর ইনভেস্টমেন্ট ওরা নিয়ে এসছে বাংলাদেশে। সো বাংলাদেশের অপরচুনিটি এবং সম্ভাবনার কোনো ইয়ে নেই, কিন্তু আমাদের কমতি নেই, কারণ যথেষ্ট আছে। কিন্তু আমাদেরই নিজস্ব, আমরাই কিন্তু আমাদের বড় বাধা, কারণ আমরা এই সমস্ত অনেক বাধার সৃষ্টি করি, যার কারণে বিনিয়োগ, সেটা দেশি হোক আর বিদেশি হোক, সেটা অনেক বাধাগ্রস্ত হয়। অর্থাৎ অপার সম্ভাবনা স্বল্প সুযোগ, কিন্তু সেই স্বল্প সুযোগকে কাজে লাগিয়েও আপনি যে কোম্পানিগুলোর কথা বলেন তারা যে বিনিয়োগের সম্ভাবনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে, শুধু আমাদেরকে না বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারি সেক্ষেত্রে আমাদের অর্থনীতি নিশ্চয়ই আমরা যে আশাটা করছি, আপনি যেটা বলেন সেটা আমরা করতেই পারি। সেক্ষেত্রে আমরা আবারও ফিরতে চাই নাহিয়ান রহমান আপনার কাছে, যে বিষয়টি এবার জানতে চাই সেটা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছিলেন, উনিও বলছিল। সেক্ষেত্রে এই ওয়ান স্টপ সার্ভিসটা কীভাবে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে বলে মনে করছেন আপনি? দেখেন, ওয়ান স্টপ সার্ভিসে আসলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সিস্টেম বা আপনার হার্ডওয়্যারটা, আর একটা হচ্ছে ইউজেজ। আমি বলবো যে আমাদের যখন আমরা ওয়ান স্টপ সার্ভিসের চিন্তাটা শুরু করি বা আমরা যখন সিস্টেমটা ক্রিয়েট করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার বলেন বা ওভারঅল সেটআপটা আমরা খুব ভালোই ক্রিয়েট করেছি। আপনি যদি এমন বলবো যে কয়েকটা ক্ষেত্রে আসলে বেশি ক্রিয়েট করে ফেলেছি। সেরি ভাই যেটা বলো, প্রত্যেকেরই এখন আলাদা আলাদা করে একটি ফ্র্যাগমেন্টেড ওয়ান স্টপ সার্ভিস থাকে। তো আমার কাছে এবং আজকে আমার একটা টিম মেম্বার আমাকে এসে বললো যে আমরা যখন শুরু করি তখন আমরা প্রায় 52টা এজেন্সির সাথে MOU সাইন করি, তার মধ্যে এখন প্রায় 45টা এজেন্সি আসলে ওয়ান স্টপ সার্ভিস ইউজ করছে। তার মানে অলমোস্ট 85% আপনার অ্যাডপশন রেট আছে। কিন্তু চ্যালেঞ্জটা রয়ে যায় যেটা সেলিম ভাই বলেন, যে আসলে ইনভেস্টমেন্ট একটা ইকোসিস্টেম। এখানে কিছু কিছু ওয়ান স্টপের মাধ্যমে আপনার অ্যাপ্রুভাল থাকে যেটা বিডার কাছে থাকে, আর অন্যান্য অনেকগুলো থাকে যেগুলো আসলে বিভিন্ন মিনিস্ট্রির কাছে যায়। এই জন্য যখন আসলে আপনি ওই সিস্টেমটাকে এক জায়গায় না রেখে ফ্র্যাগমেন্ট করে অনেকগুলো করেন, তখন আসলে ওইটার প্রকৃত বেনিফিটটা আসলে পাওয়া যায় না, এবং ইউজেজটাও এই জন্য সেকেন্ড স্টেপে গিয়ে মানে বিনিয়োগকারীদের জন্য অত ফ্রেন্ডলি যতটুকু আশা করা হয়েছে ততটুকু হয় না। এই জন্যই আপনি দেখে থাকবেন, এবং সেলিম ভাই এটি ইঙ্গিত করলো, আমরা এখন চেষ্টা করছি আমাদের এই বিভিন্ন যে ওয়ান স্টপ পোর্টালগুলো আছে ইনভেস্টমেন্ট কেন্দ্রিক, সেগুলোকে একটি ইউনিফাই করে একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে আনা যায় নাকি। তাহলে আসলে বিনিয়োগকারীদের জন্য এই যে আমরা যে চিন্তাটা করেছিলাম এক ক্লিক বা এক জায়গায় আসলে ও সকল অ্যাপ্রুভালগুলা বা সকল সেবাগুলো নিয়ে জানতে পারবে, সেটা আসলে ও অ্যাকচুয়াল যে বেনিফিটটা সেটা ও আসলে পেতে পারবে এখানে। সো আমার মনে হয় আমাদের সিস্টেমটা আছে, আমাদের থিঙ্কিংটা আছে, বাট আমাদের ইউজেজে আসলে আমরা ওইটা আমাদের নিজেদের জন্যই অনেক কঠিন করে ফেলেছি। ওইটাকে আমাদের এখন আস্তে আস্তে আবার মানে ইজি করতে হবে সবার জন্য। নিশ্চয়ই, আসলে এটা খুবই দরকার। একজন ব্যবসায়ী যদি আমাদের দেশে ব্যবসা করতে চায়, সে যদি তাকে ট্যাক্সের জন্য এক জায়গায় দৌড়াতে হয়, তার ইয়ার জন্য আরেকটা বিষয়ের জন্য, যে করের জন্য যে আরেক জায়গায় দৌড়াতে হয়, তার যদি নাম্বারের জন্য আরেক জায়গায় দৌড়াতে হয়, তো রেজিস্ট্রেশনের জন্য আরেক জায়গায়, সবগুলো যদি এক ছাদের নিচে একসাথে পাওয়া যায়, সেও উৎসাহী হবে নিশ্চয়ই, কারণ আমাদের দেশে তো এই জটিলতাগুলো বেশি ব্যবসায়ের ক্ষেত্রে। ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে যে বিষয়টা এবার জানতে চাই সেটি হচ্ছে, আমরা আঞ্চলিকভাবে প্রতিযোগিতার কথা বলছি, কথায় কথায় ভিয়েতনামের উদাহরণ দিই, ইন্দোনেশিয়ার উদাহরণ দিই, কিন্তু সেই জায়গায় প্রতিযোগিতামূলক জায়গায় যেতে গেলে আমাদের যে বিডার যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদেরকে কতটুকু সম্ভাবনা জায়গায় নিয়ে যাচ্ছে বলে মনে করেন? আমি মনে করি যেটা একটু আগেও বলছিলাম, যে এক ধরনের ইতিবাচক পরিবর্তনের একটা আশাবাদী করার মতো কিছু জিনিস উদ্যোগ নেওয়া হচ্ছে, সেটা কিন্তু এটাকে যেটা করতে হবে, এটাকে সাস্টেইন করতে হবে। এবং এটাকে যেটা নাহিয়ান খুব সুন্দর করে বলছিল, যে ইনভেস্টমেন্ট প্রমোশন যে এজেন্সিসগুলো, অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি বাংলাদেশে, তাদেরকে একটা জায়গায় স্ট্রিমলাইন করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে সমস্যাগুলোর কথা একটু আগে আমরা আলাপ করলাম, যে কনস্ট্রেন্টগুলো, যে নানা ধরনের, যেগুলো আমাদের প্রতিযোগিতার সক্ষমতাকে কমিয়ে দেয়, বড় ধরনের কমিয়ে দেয়, একটা বড় বাধা। আমাদের ইভেন রপ্তানি করার ক্ষেত্রে কেন আমরা গার্মেন্টসের বাইরে অন্য খাতগুলোতে সেভাবে যেতে পারি না, তার বড় কারণ হচ্ছে, যেটা জাভেদ ভাই বলছিলেন, যে সব কিছু মিলে এই কনস্ট্রেন্টগুলো, এন্ট্রি কনস্ট্রেন্ট, অপারেশনাল কনস্ট্রেন্ট মিলে আমার কিন্তু কস্ট অফ বিজনেস অনেক বেড়ে যায়, এবং সেটা কিন্তু আমার প্রতিযোগিতার সক্ষমতাকে কমিয়ে দেয়। বিডার যেটা আমার কাছে মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে, যে উদ্যোগগুলো তারা নিচ্ছে, যে সকল ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিসগুলোকে একটা জায়গায় আনা। কিন্তু একটা জায়গায় আনা শুধুমাত্র কাগজে কলমে কিন্তু আনলে হবে না, এটাকে বাস্তবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে। যে জায়গাতেই আমাদের সবচেয়ে বড় ঘাটতি, আমরা খুব সুন্দর সুন্দর পলিসি করতে পারি, বাংলাদেশে কিন্তু ইজ চ্যাম্পিয়ন ইন ডুইং দ্যাট। অতীতে আমাদের দেখবেন বড় বড় ডকুমেন্ট আছে, কাগজে, কিন্তু সেটা বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য যেরকম একটা মোবিলাইজেশন দরকার, স্টেক হোল্ডারদেরকে কনফিডেন্সে নিয়ে, সেটা কিন্তু খুব দরকার। তো আমি মনে করি, আশা করব যে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশটাকে উন্নত করা, শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারীর জন্য না, দেশেই বিনিয়োগকারীর জন্য, সবার জন্য। এবং যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা। দেখুন, অনেকে একটা বড় অভিযোগ আছে বাংলাদেশে, যে অতীতে দেখা গেছে
অনেক ব্যবসায়ীরা তাদের পার্সোনাল লিঙ্ক অথবা তাদের যে বিভিন্ন কানেকশনগুলো ইউজ করে তারা হয়তো তাদের জন্য আলাদা রকমভাবে তারা ডিল করেছে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যাদের হয়তো ওই ধরনের কানেকশন নেই সেই ব্যবসায়ীরা অথবা উৎপাদনকারীরা বিনিয়োগকারীরা তারা বঞ্চিত হয়েছে, পিছিয়ে পড়েছে এবং এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু আমরা ওরকম পরিস্থিতি চাই না। ওরকম পরিস্থিতি হলে বাংলাদেশ আসলে আগাতে পারবে না। আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড দরকার, যেখানে একটা নিয়ম নীতির উপরে ভিত্তি করে ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা তারা তাদের সুবিধাগুলো তারা পাবেন, যা সুবিধা তার প্রাপ্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এবং তার জন্য তার অতিরিক্ত কোনো খরচ করতে হবে না। যে ফি আমরা জানি তার বাইরেও তো নানা ধরনের অভিযোগ আছে ইনফর্মাল পেমেন্টের, সেগুলো যদি আমরা অতিক্রম করতে পারি, এবং যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, সরকারি ব্যবস্থার মধ্যে যদি রিওয়ার্ড এবং পানিশমেন্টের ব্যবস্থা যদি শক্তভাবে আনা যায়, যারা ফেল করছে, যারা ডেলিভার করতে পারছে না, যে প্রতিষ্ঠানগুলো, যে ব্যক্তিরা, এবং যারা দুর্নীতির আশ্রয় নিচ্ছেন তাদের জন্য পানিশমেন্ট, এবং যারা পারফর্ম করতে পারছেন তাদের জন্য রিওয়ার্ড, এই ক্যারট স্টিক, এই রিওয়ার্ড পানিশমেন্টের সিস্টেমটা, অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম যথাযথ আমরা আনতে না পারছি, আমরা কিন্তু আমাদের বিনিয়োগ পরিবেশ উন্নত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠানগুলো যারা দায়ী, যাদের কর্তব্য, তাদেরকে কিন্তু আমরা জবাবদিহিতার আওতার মধ্যে আনতে পারবো না। তো আমি মনে করি এই দিকগুলো একটু জোর দেওয়া দরকার। নিশ্চয়ই আপনার কাছে ফিরবো জাভেদ আক্তার, আপনার কাছে বা যেটা কথা বলতে চাই সেটা বিটার উদ্যোগ ও সরকারের যে বিনিয়োগ বান্ধব নীতি, এই যে বহুজাতিক প্রতিষ্ঠান যেগুলো আছে, যেটাতে আপনি ছিলেন দীর্ঘদিন ধরে প্রধান হিসেবে, সেক্ষেত্রে এদের কার্যক্রমগুলোকে কিভাবে সহজতর করে নেয়? অনেকগুলো জিনিস আছে। একটা জিনিস করতে হবে যে বিডা, যে কথাটা হয়তো সেলিম ভাই বললেন, যে বিডা একমাত্র কাজ কিন্তু শুধু ইনভেস্টমেন্ট আনা না, তারা অনেক কিছু কাজ করে এবং তারা কিন্তু একটা কোঅর্ডিনেশনের কাজও করে। এবং এটা এই পুরো ইনভেস্টমেন্ট আনার জন্য, যেমন আমি একটা কথা বলি, আজকে যদি একটা নতুন ইনভেস্টমেন্ট আসে, তার যদি একটা ফ্যাক্টরি করতে হয়, একটা এনভায়রনমেন্ট লাইসেন্স লাগে। সেই লাইসেন্সটা আজকে কিন্তু নাহিয়ান সাহেব নিজে দিতে পারেন না, ওনার ওই কথাটাই উনি বললো, ওটা এখন যেতে হবে এনভায়রনমেন্ট মিনিস্ট্রিতে, এবং সেখানেও অনেকগুলো স্টেপস ক্রস করতে হয়। সো এই জিনিসগুলোর জন্য যেটা দরকার, দুটো জিনিস দরকার। একটা হচ্ছে আমাদের যে কথা সেলিম হলেন, মাল্টিপল ইনভেস্টমেন্ট এজেন্সি আছে, সেটাকে একটা সিঙ্গেল ইনভেস্টমেন্ট এজেন্সি হতে হবে। এবং এটা নির্দ্বিধায় আমি ফরেন ইনভেস্টর চেম্বার থেকে আমরা বিরাকে সাপোর্ট দিচ্ছি যে এটা অ্যাবসলিউটলি আমরা মনে করি যে এটা বাংলাদেশের জন্য ভালো হবে। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে বিডার আন্ডারে এই যে অ্যাপ্রুভালগুলো সেগুলো নিয়ে আসতে হবে। কারণ আমার এখানে আমি ইনভেস্ট করতে আসবো, আমাকে এখন যদি একটা কোম্পানি খুলতে হয়, এটা খুলতে আমার এতদিন কেন লাগবে? একটার জন্য এক জায়গা, আরেকটার জন্য আরেক জায়গা, এটা করতে করতে তো এক বছর চলে যাচ্ছে। এখন সে তো স্বীকার করতে হবে যে আমাদের কিন্তু ইনভেস্টমেন্টের জন্য কম্পিটিশন হচ্ছে, বিভিন্ন দেশ কিন্তু কম্পিট করছে, সেটার একটা বড় কাজ আছে। সো এটাকে যতই সিম্পলিফাই করা যায়, আমি আপনার একটা উত্তর দিই। অ্যামাজনে আপনি যখন যান, ওরা কিন্তু একটা বড় জিনিস হচ্ছে 3 ক্লিক চেক আউট, যে আপনি 3টা ক্লিকের মাধ্যমে আপনি চেক আউট করেন। এটার কারণই হচ্ছে ই কমার্সে যত বেশি ফ্রিকশন থাকবে আপনি কিনবেন না, আপনি বেড়ে যাবেন। সো বিডার এই এক্সাম্পলটা ইজ এক্স্যাক্টলি দ্যাট। কারণ আপনাকে যদি এত জটিল মধ্যে যেতে হয়, আপনার ইনভেস্টর চলে যাবে, ওরা প্রথমেই বলবে এটা এত জটিল কেন। এই প্রয়োজন দরকার যে আমরা যতই এই জিনিসটাকে যতই সহজতর করতে পারবো ইনভেস্টমেন্ট আনার জন্য, ততই কিন্তু আমাদের জন্য ভালো হবে। কারণ আপনি কি করবেন, আমরা ইনভেস্টমেন্ট প্রমোট করবো, 100 জন লোক আসবে, 100 জন 100 জন তো ইনভেস্টমেন্ট আনবেন না, ওদের এখান থেকে 50 জন হয়তো বলবে আচ্ছা দেখি কি করা যায়, সেটা থেকে কিন্তু তারপরে 30 জন বলবে আচ্ছা একটু ডিটেল বুঝি, সেখান থেকে হয়তো 10 জন আসবে ইফ ইউ আর ভেরি লাকি। ইনফ্যাক্ট এই কনভার্সন রেট এত হাইও হয় না, আরও লো হয়। ওই ফানেলটা আমাদেরকে কাজ করতে হবে যাতে আমরা ওয়াইড একটা লোকদেরকে অ্যাট্রাক্ট করতে পারি, কেন বাংলাদেশ একটা ডেস্টিনেশন, সেটা করি, এবং সেই কারণে সেটা থেকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি। এবং আমরা যদি এরকম একটা কেপিআই সেট করি যে আমরা কীভাবে অ্যাট্রাক্ট করবো, যেমন সেলিম ভাই একটা জিনিস বললেন যে এগ্রিকালচার, আমরা যদি আমাদের এগ্রিকালচার সেক্টর দেখি, প্রবলেমটা কী আছে, আমাদের কৃষক যারা আছেন তারা ফেয়ার প্রাইস পাচ্ছেন না, কনজিউমার যারা কিনছি আমরা অনেক প্রিমিয়াম কিনছি, তার মানে কি মিডল ম্যান এখানে মাঝখানে বিপণন ব্যবস্থা পুরোটাই নেই। তো এটার জন্য আমরা যদি এখন একটা ইনভেস্টমেন্ট, যারা এই ফুড সাপ্লাই চেইন নিয়ে কাজ করে এবং বিশ্বে অনেক বড় বড় কোম্পানি আছে যারা এটা কাজ করে, ওদেরকে এসে যদি বলি এই দেশে 18-20 কোটি লোক আছে, এই দেশে $500 ট্রিলিয়ন ইকোনমি আছে, ওর জন্য তো এটা এক্সাইটিং একটা প্রপোজিশন, তাই না? আপনি ওদেরকে নিয়ে আসেন, তা আমাদেরকে সেই ন্যারেটিভটা তৈরি করতে হবে যে কেন আসছি, কী কারণ এটা এক্সাইটিং। তখন যখন নিয়ে আসবো তখন ওরা, এবং আমরা কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে শুধু নাম্বার বা ইনভেস্টমেন্টটা দেখি, কিন্তু সেটার চেয়ে আরও বড় জিনিস যেটা হয়, সেই নলেজ এবং টেকনোলজি যেগুলো আসে, সেটা কিন্তু একটা বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেশের জন্য। নাহিয়ান সাহেবের রোল কিন্তু, উনি কিন্তু হচ্ছেন আমাদের দেশের রিলেশনশিপ ম্যানেজার, কারণ যে কোনো ইনভেস্টমেন্ট। সো এইটা একটা বড় চেঞ্জ না, বিডার আগে তো সেটা ছিল। ওনার এখন একটা টিমও আছে যাদের কাজই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো করা, যাতে একজন ইনভেস্টর আসার পরে ওই ইনভেস্টরকে যারা নিয়ে আসতে পারে। কিন্তু উনি তো একা করতে পারবেন না,
আমাদের দরকার ওই সিম্পলিফিকেশন, যাতে ওনার ওই ঢাল তলোয়ার থাকে, যার জন্য একজন ইনভেস্টর আসলে আমরা ইজিলি তাকে কনভার্ট করতে পারি। উৎপাদক ভালো দাম পায় না, কিন্তু ভোক্তা যে আছে তাকে ভালো দামে। তো মাঝখানে যে বিশাল একটা সিন্ডিকেশন আছে, বিপণন ব্যবস্থাপনা আছে, সেটা আমরা এখনো গড়ে তুলতে পারিনি। এই বিষয়ে আপনার কাছে আমরা আবারও ফিরবো। নাহিয়ান রহমান, আপনার কাছে আবারও ফিরতে চাই। যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে স্থানীয় বৈদেশিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনে মানে বিডা আসলে কি ধরনের রেগুলেটরি সংস্কারগুলো করছে? আমি বলবো যে দেখেন, আপনার গত 9 বছরে বিডে এমনিতেই রেগুলেটরি অ্যাঙ্গেলে অনেক ট্রেডিশনাল অনেক সাপোর্ট দিয়ে আসছে বিভিন্ন আইনের ক্ষেত্রে, কিন্তু আমি বলবো যে ইদানিংকালে আমরা চেষ্টা করছি ওভারঅল ইনভেস্টমেন্ট ইকোসিস্টেমটাকে চিন্তা করে আমাদের কাজের বাইরে গিয়েও যেগুলা ম্যাটার আসলে বিনিয়োগকারীদেরকে আসলে খুব এফেক্ট করে সেগুলোতে কন্ট্রিবিউট করতে, যেমন শুল্ক পলিসি বা শুল্ক ট্যাক্স নীতি। আমরা আমাদের ক্যাপিটাল রিপ্যাট্রিয়েশন আসলে অনেক বড় একটা প্রবলেম আমাদের দেশে, সেখানে আমরা বাংলাদেশ ব্যাংকের সাথে কাজ করার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের এনার্জি পলিসি বা মার্চেন্ট পাওয়ার পলিসি নিয়ে কাজ হচ্ছে, সেখানে আমরা প্রাইভেট সেক্টরের পক্ষ থেকে বিডা থেকে আমাদের ইনপুটটা দিয়েছি। তো আমার মনে হয় পলিসি বা রেগুলেটরি অ্যাঙ্গেলে পলিসি অ্যাডভোকেসি সাপোর্টটা বিডা আগেও দিয়েছে, এখন আমরা চেষ্টা করছি আমাদের পরিধিটাকে একটু বড় করতে। কিন্তু এখানে আমি আরেকটি কথা বলবো, আমার মনে হয় যে আমাদের দেশে আসলে যেটা জাভেদ ভাই সেলিম ভাই দুজনই বললেন, একটা হচ্ছে পলিসি ক্রিয়েশন, একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বা ইন্টারপ্রিটেশন। আমার মনে হয় আমাদের এখন দরকার হচ্ছে মোর ইন্টারপ্রিটেশন এবং ইমপ্লিমেন্টেশনটাকে আরও সহজীকরণ করা। আমি খুব ছোট দুইটা উদাহরণ দিই। প্রথমটা হচ্ছে জাভেদ ভাইয়ের কথা সূত্র ধরেই উনি যেটা বললেন, একবার যখন ব্যবসায়ীরা এখানে আসে বা বিনিয়োগকারীরা এখানে আসে, আমাদের দেশে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা আমাদের এখানে রিটার্ন এত হাই যে এখানে আসলে ওরা বিজনেস করে এখানে লাভবান হবেই, এটা জাস্ট পিওর ইকোনমিক্স। কিন্তু আমাদের এখানে ঢুকতে ওনাদের এত প্রবলেম হয় যে এন্ট্রি ব্যারিয়ার্স আমাদের অনেক হাই। তো এই জন্য একজনকে আসলে ওকে এন্ট্রি ব্যারিয়ার্সগুলোকে দূর করার জন্য সারাক্ষণ বা সার্বক্ষণিক ওকে এটা লেগে থাকতে হয়। এই জন্যই আসলে বিডার মেইন কাজ হচ্ছে ইমপ্লিমেন্টেশন এজেন্সি হিসেবে ওই রিলেশনশিপ ম্যানেজারের রোলটা প্লে করা। এটা হচ্ছে একটা। আর 2 নম্বর উদাহরণটা আমি যেটা দিতে যাচ্ছিলাম, সম্প্রতি ধরেন আমাদের দেশে একটি বড় একটি চাইনিজ এয়ারলাইন কিট কোম্পানি আসতে চেয়েছিল। তো ওরা যেটা করে, আপনারা যখন বিজনেস ক্লাসে যান এয়ারলাইন্সে, তখন হচ্ছে ওরা ওই যে কিট যেটা আপনাদেরকে দেয় সেটা বানায়। তাহলে এরকম প্রোডাক্ট আসলে আমাদের দেশে আগে কখনো বানানো হয়নি। এখন ওরা এটা বানানোর আগে এটার রেগুলেটরি ক্ল্যারিটি বিভিন্ন এজেন্সি থেকে আসলে ওরা কার কাছে যাবে, কীভাবে নেবে, সেটা নিয়ে ওদের আইডিয়াই ছিল না। তো এখানেই বিডার রোল হচ্ছে আসলে একটা কোঅর্ডিনেটিং এজেন্সি হিসেবে আসলে ওর হয়ে ওই ক্ল্যারিটিটা আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, সবার থেকে ওকে দেয়া, যাতে করে আসলে ও কনভিন্সড হয়ে তারপরে বাংলাদেশে আসতে পারে। তো এই ইমপ্লিমেন্টেশন, পলিসি ইন্টারপ্রিটেশন, আমার মনে হয় আজকে শুনছিলাম যে আমাদের দেশের লগুলো অনেক ভালো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আমরা আসলে ওটার ইউজেজ, এক্সারসাইজ, ইন্টারপ্রিটেশনটা ফিল্ড লেভেলে বা অ্যাকচুয়াল বিনিয়োগকারীদের সাথে কাজ করার সময় ওটা আসলে আমরা রাইট ইন্টারপ্রিটেশনটা করি না। সেখানেই আমার মনে হয় আসলে বিডার এখন রাইট অ্যাট দিস পয়েন্ট এটা সবচেয়ে বড় রোল প্লে করতে হবে, এবং সেটাই আমরা চেষ্টা করছি। নিশ্চয়ত জানি কিন্তু মানি না, এই ধারণা থেকে যদি বের হওয়া যায় সেক্ষেত্রে হয়তো এটা আরও সহজ হয়ে যাবে। ডক্টর সেলিম রায়হান, আপনার কাছে বা যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে টেকসই অর্থনীতি ও বিনিয়োগ প্রবাহ বাড়াতে আসলে কোন ধরনের নীতি সংস্কার, আমরা সংস্কারের কথা বলছি, খুব জরুরি বলে মনে করেন আপনি? আমি বলবো যে লং ওভারডিউ, মানে আমাদের সংস্কারের যে জায়গাগুলো এবং এই সংস্কারের বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ অনেক বছর ধরে আলোচনা হচ্ছে। এবং আপনি হয়তো জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে দুইটা খুব গুরুত্বপূর্ণ কমিটি করা হয়েছিল, শ্বেতপত্র কমিটি এবং টাস্ক ফোর্স। আমি দুটো কমিটির মেম্বার ছিলাম এবং আমরা দুটো কমিটি থেকেই বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দিয়েছি। এবং সংস্কার প্রস্তাবনাগুলোর ক্ষেত্রে যে কিছুক্ষণ আগে যে আলাপগুলো করলাম, যে আমাদের কর খাতের যদি সংস্কার আমরা করতে না পারি এবং ব্যাংকিং খাতের, এবং আমরা যখন এই দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের যখন কথা বলেছি রিপোর্ট তৈরি করার সময়, জাভেদ ভাইও ছিলেন সেখানে, রিপোর্টের আলোচনা করার সময় কনসালটেশনে যে দুটো প্রতিষ্ঠানকে অথবা যে দুটো সিস্টেমকে বিনিয়োগকারীরা সবচেয়ে বড় বাধা হিসেবে দেখেন, সবচেয়ে বড় প্রথমে হচ্ছে কর খাত এবং তারপর হচ্ছে ব্যাংকিং, এবং এটা অবভিয়াসলি এটা চোখের সামনে এসছে। এই দুটো কিন্তু বড় ধরনের সংস্কার লাগবে, এটা কোনো মানে নিঃসন্দেহে, এটা যদি আমরা করতে না পারি, কোনো এখানে কোনো ইফ অ্যান্ড বাট নেই, এখানে এটা মডার্নাইজ করতে হবে আধুনিক জায়গায়। আমাদের এই দুটো খাতের এখন যে অবস্থা, তাতে আমরা ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতি যে চিত্র চিন্তা করি তার সাথে একদমই সঙ্গতিপূর্ণ না। এটা হলো একটা। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের বাণিজ্য নীতি অথবা আমরা ট্রেড পলিসি এটা বলি, এটা কিন্তু স্টিল ভেরি প্রোটেক্টিভ। এবং আমাদের যে রপ্তানি বহুমুখীকরণের কথাগুলো আমরা বললাম, যে সমস্যার, সেখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে যে আমাদের এত প্রোটেকশন রেখে আমাদের পক্ষে কিন্তু নতুন নতুন খাতে আসলে ঢোকা সম্ভব না। অনেক বিনিয়োগকারীরা তারা কিন্তু ওই রপ্তানি খাতে যেতে উৎসাহিত বোধ করেন না, কারণ তারা দেখেন যে দেশের কিন্তু বেশ একটা প্রোটেক্টেড মার্কেট।
এবং এইটা যেটা ব্যালেন্স করা, আমি মনে করি দেশেও অবশ্যই একটা বড় বাজার আছে, যেটা জাভেদ ভাই বললেন খুব সুন্দর করে, 18 থেকে 20 কোটি মানুষের দেশে একটা বিশাল বাজার। এটা একটা প্রপার ব্যালেন্স দরকার, যে আমার দেশের বাজারকেও লক্ষ্য করে উৎপাদন লাগবে, আবার বৈদেশিক বাজার সেখানেও কিন্তু আমাদের রপ্তানি খাতকে আমাদের উন্নতি করতে হবে। এটা আমাদের অভ্যন্তরীণ বাজারের ব্যালেন্সটা আসলে খুবই জরুরি, যেটা তুলে ধরুন। এটা আমরা বলে কিন্তু সবাই আসি টক সাথে, কিন্তু আমরা এটা নিয়ে আসলে খুব একটা কাজ করি না। না এক্স্যাক্টলি, আপনি যেমন একটু আগে সাপ্লাই চেইনের কথা বলছিলেন, একটা বড় ধরনের একটা গ্যাপ আছে, হ্যাঁ, যে যেটা খুব সুন্দর উদাহরণটা দিলেন, যে কৃষক উৎপাদন করছে, সে দাম পায় না, দাম পাচ্ছে না, বাজারে পটলটা কিনছেন 80 টাকা দিয়ে, এই যে পুরো সাপ্লাই চেইনে এমন সব অ্যাক্টরসরা আছে যারা হয়তো উৎপাদক না, রিয়েল ভ্যালু অ্যাড করছে না, কিন্তু তারা কিন্তু বড় একটা মার্জিন নিয়ে যাচ্ছে, এবং সেটা একটা বড় কারণ হচ্ছে মার্কেট একটা ইমপারফেকশন, যেমন লজিস্টিক্সের বড় ধরনের সমস্যা আছে, পরিবহন ব্যবস্থা, কৃষি উৎপাদন হওয়ার পরে আপনার স্টোরেজ সিস্টেম ভালো নেই আমাদের এই স্টোরেজ সিস্টেম না হলে তাকে খুব দ্রুত তাকে দেখা যাচ্ছে কম দামে বিক্রি করে দিতে হচ্ছে। অর্থাৎ এই কথা নিঃসন্দেহে যে কৃষি আছে বলে কিন্তু আমরা এখনো টিকে আছি। এক্স্যাক্টলি। তো আমাদের যখন বিনিয়োগের কথা আমরা বলছি, বিরা যখন বিনিয়োগ নিয়ে বড় ব্যাপক চিন্তাভাবনা করছে, আমাদের কিন্তু সাপ্লাই চেইনের এই বিভিন্ন এলিমেন্টে, বিভিন্ন নোডগুলোতে কিন্তু আমাদের বিনিয়োগ দরকার। এবং যেমন ধরেন আমি কুলিং চেইনের একটা বিনিয়োগ দরকার, আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট দরকার, কোল্ড স্টোরেজে বিনিয়োগ দরকার। আমরা যদি ওই বিনিয়োগকারীদেরকে যদি উৎসাহিত করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই আশা আকাঙ্ক্ষা যে আমাদের বড় একটা অ্যাগ্রো প্রসেসিং রপ্তানির কারক হব, সেটা হবে না। সেটা একটা এক্সাম্পল আমরা কিন্তু আলুর ক্ষেত্রে দেখলাম। এক্স্যাক্টলি। আমরা যদি একদম চোখের সামনে যে থাইল্যান্ড, মালয়েশিয়া, তারা কিভাবে অ্যাগ্রো প্রোডাক্টসগুলোকে তারা কিভাবে বাজারে নিয়ে এসছে, দেশের বাজারেও এবং বৈশ্বিক বাজারেও, এবং এগুলো একটাও কিন্তু রকেট টেকনোলজি না, মানে খুব সিম্পল টেকনোলজি, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে যে পুরো সাপ্লাই চেইনের আপনার একটা বড় কোঅর্ডিনেশন দরকার, এবং প্রত্যেকটা পয়েন্টে এফিশিয়েন্টলি ইনভেস্টমেন্টগুলো দরকার, তাহলে কিন্তু আমি মনে করি এই সাকসেসটা আনা সম্ভব। নিশ্চয়ই। জাভেদ আখতার, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের যে ভোক্তার বাজার আছে, সেটা নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণটা কি? বাংলাদেশের আমরা যে ক্যাটাগরিতে আছি, যেটাতে আমার এক্সপিরিয়েন্স আছে এফএমসিজি, সেখানে পার ক্যাপিটা কনজাম্পশন আমরা করি মাত্র $22। পাশে ভারতে ওটা $44। দ্বিগুণ। আমাদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম ভারতের চেয়ে বেশি। তো চিন্তা করে কাগজে কলমে, হ্যাঁ কাগজে কলমে সেটাই নেই, কারণ তাও যদি দেখি, আপনি যদি এটা কম্পেয়ার করেন ফিলিপিন্সের সাথে, এটা $200। আপনি যদি ইন্দোনেশিয়া করেন, এটা অ্যারাউন্ড $150। সো আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু আমাদের হেডরুম আছে এফএমজি গ্রো করার জন্য। এবং যতই আমাদের উন্নতি বাড়বে, পার ক্যাপিটা ইনকাম বাড়বে, ততই কিন্তু নতুন নতুন ক্যাটাগরি তৈরি হবে। আমি এফএমজি ইতিহাসে বলি, বাংলাদেশে আমরা 90-এর দশকে আমরা কেউ শ্যাম্পু ব্যবহার করতাম না। 2000 সালে শতকরা 16 জন লোক কোনো ধরনের টুথপেস্ট ব্যবহার করতো। এটা হয়তো অস্বাভাবিক লাগে, কারণ আমি কেন জানি, কারণ আমি তখন ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, এই কারণে এই ডেটা আমি জানি। আজকে সেটা প্রায় 90%। তো আপনি যদি দেখেন এই যে ডিফারেন্সটা হয়েছে, কারণ ইনকাম বেড়েছে, লাইফস্টাইল ইমপ্রুভ করেছে, তো তাতে আরও নতুন নতুন পণ্য, নতুন নতুন ক্যাটাগরি আসবে। নাহিয়ান রহমান, আপনার কাছে আরেকটি বিষয় যেটা জানতে চাই সেটা হচ্ছে আগামী 5 বছরে আমরা জানি যে একটা খাতভিত্তিক আগানোর একটা প্রসেস আপনাদের আছে। বিডার প্রধান লক্ষ্য কি এবং কিভাবে তা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন আপনি? আমাদের সামনে একটি বিশাল সুযোগ রয়েছে, আমাদেরকে একটি ওয়ান অফ দ্য 4 ফ্রন্টিয়ার ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করার। আমাদের এখানে যে মানব সম্পদটি রয়েছে, সেই মানব সম্পদের কাজে লাগিয়ে আমরা একটি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এখানে নিজেদেরকে গড়ে তুলতে চাই, যেটাতে আসলে আমাদের এই মানব সম্পদের জন্য আমরা অনেক চাকরি বা আমরা এমপ্লয়মেন্ট জোগাড় করতে পারবো। আমাদের জন্য কিন্তু সবচাইতে বড় চালিকা শক্তি আমি বলবো, বা আমাদের জন্য সবচাইতে বিগেস্ট কম্পিটিটিভ ফ্যাক্টর আমি বলবো যে আমাদের যে মানব সম্পদটা রয়েছে, আপনি এটা গ্লোবালি অ্যাসেস করে দেখবেন, ওইটা আমরা সবার চেয়ে এগিয়ে এবং সবার চেয়ে আলাদা, এবং এই অ্যাডভান্টেজটা আমাদের 15 থেকে আরও 20 বছর থাকবে। তো আগামী 10, 15, 20 বছরই আসলে এই শক্তিটাকে বা এই লেভারেজটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, সেটি আসলে আমাদের মেইন টার্গেট হওয়া উচিত। এবং এই জন্যে আমাদের সকল চিন্তা বা আমাদের সকল চেষ্টা হবে আগামী 5 বছরে আমরা কিভাবে এমন একটা জায়গায় যেতে পারবো যেখানে আমরা ফ্রন্টিয়ার মার্কেট এরকম একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবো, এটি একটি। এবং আমি যদি বিডার নিজের এখানে আমাদের ইমিডিয়েট টার্গেট বা আমাদের ইমিডিয়েট প্রসেসটা এটার জন্য কি করতে হবে বলি, সেটা হচ্ছে যে বিনিয়োগ, জাভেদ ভাই যেটা বলল, বিনিয়োগ কখনো একদিনে আসে না।
এটা আমাদের ব্যাংকিং একটি প্রোডাক্টের মতো। আপনি যখন নিজের জন্য একটি এফডিআর করেন তখন কিন্তু আসলে আপনি একদিনে গিয়ে একটি ব্যাংকে এফডিআর করেন না, আপনি নিজে 3 থেকে 4টি ব্যাংকের আগে ইনফরমেশন জোগাড় করেন কোনটার কী রেট, তারপর আপনি ডিসাইড করেন। একটা বড় বিনিয়োগকারীর জন্য সেরকম, সে নিজে প্রথমে ইন্টারেস্ট দেখে, তারপর সে ডিউ ডিলিজেন্স করে, তারপর সে ইনভেস্টমেন্ট করে। তো আপনার সাথে আপনার বিনিয়োগকারীর সম্পর্ক হবে অনেক বছরের। এখানে আমি আছি না কে আছে এটা একদমই ইররেলেভেন্ট। আপনাকে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে ফানেল বা পাইপলাইন। রাইট। এই পাইপলাইনটা আসলে যেই থাকুক না কেন এর পরের জন্য সেটা কন্টিনিউ করবে। তো আমার মনে হয় আমরা যদি এখন থেকে আগামী 2, 3, 4 বছর টার্গেট করে এরকম একটি ইনভেস্টরের পাইপলাইন তৈরি করতে পারি যেখানে বিনিয়োগকারীদের সাথে আমাদের একটি লং টার্ম সম্পর্ক থাকবে এবং আমরা ওখান থেকে একটা সাবস্টেন্সিয়াল বিনিয়োগকারীকে যদি বিনিয়োগে কনভার্ট করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আমরা একটি ম্যানুফ্যাকচারিং হবে নিজেদেরকে পরিণত করতে পারবো। নিশ্চয়ই আপনি সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানব সম্পদ। আসলে আমাদের যাদের মেধা আছে সেটাকে আমরা মেধা শক্তি হিসেবে কাজে লাগাচ্ছি, যাদের মেধা নেই তারা শ্রম শক্তি হিসেবে আমরা বিদেশে তাদেরকে পাঠাচ্ছি, সেখান থেকে আমাদের একটা বিশাল রেমিটেন্স আছে, যদিও সেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। সেলিম রায়হান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে যে কথাটা যত যাই বলি দিন শেষে পরিবেশটা খুব দরকার, সেই জায়গায় আসলে আপনার পর্যবেক্ষণটাকে এবং কতটা পরিবেশটাকে আর একটু বিনিয়োগ সহায়ক করা উচিত বলে মনে করেন? আমি মনে করি সামগ্রিকভাবে মানে বিনিয়োগ পরিবেশের উন্নতি ছাড়া কোনো বিকল্প নেই, এটা আমাদের করতেই হবে। আমরা যদি গ্লোবাল বিভিন্ন ইন্ডেক্সগুলোকে দেখি, আমাদের যে প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো তাদের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। মানে বাণিজ্য ব্যবসার খরচ থেকে শুরু করে লজিস্টিক্স, ট্রেড ফ্যাসিলিটেশনের বিভিন্ন ধরনের বিষয়গুলো যে ইন্ডিকেটরস যেগুলো আছে সব কিছুতে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। সুতরাং আমাদের যেটা করতে হবে উন্নতিটা হতে হবে অনেক দ্রুত। আমরা যদি মনে করি যে স্লোলি আস্তে আস্তে আগাই তাতেই তো হবে না, এটা আমাদের ক্যাচ আপ করতে গেলে অনেক দ্রুত, মানে আমাদের উপর সিলেবাসের অনেক বেশি ভার আছে আর কি, মানে বলবো নতুন অ্যাডেড অনেক সিলেবাস হয়েছে, খুব অল্প সময়ে অনেক কিছু অ্যাচিভ করতে হবে। তো সেই জায়গাটা আমি মনে করি যে এই যে উদ্যোগগুলো হচ্ছে বিভিন্ন রকম বিডা, পাশাপাশি ব্যাংকিং খাত, আমি আশা করব কর খাতের একটা সংস্কারের একটা প্রক্রিয়া ভালো মতো জোরে সোরে শুরু হবে। বাণিজ্য এবং অন্যান্য বিষয়গুলো আমরা বাংলাদেশেও এখন জাপানের সাথে একটা বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে, আপনি জানেন। সুতরাং আমি এক্ষেত্রে আমি একটা ইতিবাচক দিক দেখছি, কিন্তু এগুলো স্টিল আমার কাছে মনে হচ্ছে কিছু কোনো না কোনোভাবে এখনও ফ্র্যাগমেন্টেড, এবং যেটা খুব দরকার এটা একটা খুব ওয়েল কোঅর্ডিনেটেড রিফর্ম লেড বাই ওরকম একটা পলিটিক্যাল ভিশন যে আমরা আসলে বাংলাদেশকে 5 বছর পরে কোথায় দেখতে চাই। রাইট। এবং এই এফোর্টগুলো নিয়ে যদি আমরা ব্যবসায়ীদের, যারা জেনুইন ব্যবসায়ী, যারা জেনুইন বিনিয়োগকারী, যারা ওরকম কানেকশনের মাধ্যমে কোনো রকম দ্রুত মুনাফা করা এবং টাকা পাচারের যে অতিরিক্ত এবং অতীতে যেমন দেখেছি সেই ঘটনাগুলো করবেন না, সেরকম একটা পরিবেশ যদি করা যায় আমি মনে করি পরিস্থিতির অবশ্যই একটা ভালো উন্নতি হবে। জাভেদ আখতার, সবশেষ আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই, শুনলেন দুজনের কথা। আসলে আমরা জানি সম্ভাবনা আছে, সেই সম্ভাব্যতাটাকে যাচাই করে যদি পরিবেশটা তৈরি করে দেওয়া যায়, অদূর ভবিষ্যতে বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য কতটা আকর্ষণীয় জায়গা হতে পারে। আমি আগেই যেটা বললাম যে বাংলাদেশের কিন্তু এই যে ইনভেস্ট করে যে রিটার্নটা আসে এটা কিন্তু খুবই ভালো আসে। হ্যাঁ, আমাদের এখানের বিভিন্ন কারণে দেখবেন যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট যে জিনিসটা সবাই দেখে, আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্টের রিটার্ন কি আসবে, আপনার কনজাম্পশনের রিটার্ন কি আসবে, দেখবেন যে এটা খুবই ভালো হয়। সো আমরা যদি ওই যে প্রথমেই আমি যে কথাটা বললাম না, আমাদের কস্ট অফ এন্ট্রি অ্যান্ড কস্ট অফ অপারেশন, এই দুটো যদি আমরা ঠিক করতে পারি, যেটার কথা সেলিম ভাই বললেন, নাহিয়ান সাহেব বললেন, তাহলে কিন্তু এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুবই লুক্রেটিভ হবে। কারণ এখন আপনি যদি এই প্রশ্ন করেন যে আমি 100 বছর ধরে একটা কোম্পানি কেন আছে, নিশ্চয়ই ওখানে রিটার্ন ভালো আছে, অবশ্যই। হ্যাঁ, তো নিঃসন্দেহে। সো বাংলাদেশের জন্য অনেক ঘাত প্রতিঘাত তো সে তারপর তো টিকে আছে, তারপরে টিকে আছে, কারণ আপনি টিকে থাকবেন, কারণ আপনি জানেন যে সেখান থেকে মানে প্রফিটটা কেমন আছে। অফকোর্স আপনার প্রফিট আসবেই, কারণ আপনি তখন জানবেন যে আপনার এফিশিয়েন্ট অপারেশন আপনি রান করতে পারবেন যখন বুঝে যাবেন। আমি সব বিনিয়োগকারীকে বলি যে বাংলাদেশ ইজ নট ফর দ্য ফেইন্ট হার্টেড, সো ইউ মাস্ট বি মেন্টালি রেডি যে এটা ঠিক মতো হবে না। কারণ আমি আজকে বিটিভিতে আসতে কিন্তু আমি জানতাম যে কতক্ষণ লাগবে, তো কিন্তু আমি তো মেন্টালি রেডি, কারণ আমি জানি যে আমাকে বিটিভিতে আসতে হবে। তো আমার এখানে বলতে হবে যে বাংলাদেশ ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ মার্কেট, কিন্তু সহজ না, সেটা আমাকে ম্যানেভার করতে হবে। এটা করতে পারলেই দিনের শেষে there is a very good price. অর্থাৎ গন্তব্যে পৌঁছাতে হবেই, সেটা সময়ে হোক বা অসময়ে হোক, কিন্তু পৌঁছাতে হবে। সে টার্গেটটা যদি থাকে, আমরা আমাদের অর্থনীতিকে যদি ভালো একটা পরিবেশ দিতে পারি, বিনিয়োগ বান্ধব পরিবেশ দিতে পারি, নিঃসন্দেহে আমাদের দেশের যে বিনিয়োগ সম্ভাবনা যে কথা আমরা বলছি সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নাহিয়ান রহমান, ডক্টর সেলিম রায়হান এবং জাভেদ আখতার, আপনারা তিনজনকে অসংখ্য ধন্যবাদ বিডার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠানে এসে সময় দেওয়ার জন্য। সেই সাথে আমাদের দেশ যে অপার সম্ভাবনার একটা দেশ, সেই সম্ভাবনাকে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করা যায়, সেই জায়গায় নিজেদের পর্যবেক্ষণগুলো আমাদের মাধ্যমে দর্শকদেরকে তুলে ধরার জন্য।
দর্শক, আজকের এই বিশেষ আলোচনা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে।